সকাল শাওন। শুভ সকাল জুবাইর। দর্শক শুভ সকাল। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশ, যে যেখান থেকেই বসে দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা। আমরা একটা নতুন দিন শুরু করতে যাচ্ছি। আশা করছি আজকের এই দিনটি অনেক সুন্দর করে আমাদেরকে নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। নিঃসন্দেহে প্রতিদিনে আমাদের জানবার যে তাগিদ থাকে, প্রতিদিন আমাদের জানাবার যে তাগিদ থাকে, সেই তাগিদ থেকে দিনের শুরুতেই কিন্তু গত দিনের সর্বশেষ যে সংবাদের আপডেট, সেই আপডেটগুলো আপনাদের জানাবার চেষ্টা করি। একই সাথে দিনের শুরুতে যদি শাওন এমন কোনো খবর থাকে যে খবরটি দর্শকদের অবশ্যই জানা উচিত, কারণ তথ্য চাহিদার একটা অন্যরকম নেশা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেই ধারাবাহিকতা টানবার চেষ্টা করব। আমার হাতে প্রথম যে খবরটি আছে, অন্তত মাশরাফি ভক্ত যারা রয়েছেন তাদের কিছুটা হলেও আনন্দিত করবে। আসলে বাংলাদেশ ক্রিকেট যারা ভালোবাসেন এমন তো কেউ নেই যিনি মাশরাফিকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। মাশরাফির খবর দিয়ে শুরু করব, তবে টি-20 প্রসঙ্গ, বঙ্গবন্ধু টি-20 কাপ প্রসঙ্গ প্রথমেই টানছি। সকালে বিপ টেস্ট পাড়ি দেয়া, বিকেলে দল প্রাপ্তি। রোববার মাশরাফি বিন মোর্তজার দিনটি এমনই ছিল। বাংলাদেশ দলের সদ্য সাবেক এই অধিনায়ক বঙ্গবন্ধু টি-20 কাপের শেষ 3 ম্যাচ খেলবেন জেমকন খুলনার হয়ে। সেজন্য আয়োজন করা হয়েছিল বিশেষ এক বিপ টেস্টের। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই 9 মাস পর মিরপুর মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে। খেলতে চান বঙ্গবন্ধু টি-20 কাপ, তাই প্রায় এক সপ্তাহের প্রস্তুতি। নিজেকে প্রমাণ করতে মাশরাফি তাই বেছে নিয়েছেন এই আসর। আভাস ছিল সোমবার হবে মাশরাফির বিপ টেস্ট, কিন্তু অনেকটা সবার অগোচরেই রোববার সকালে তিনি দিয়েছেন বিপ টেস্ট। দুপুরে জানা যায় ফিটনেসের এই যুদ্ধে জয়ী হয়েছেন ফাইটার মাশরাফি। সেই সাথেই দূর হয়ে যায় টুর্নামেন্টে খেলার সব বাধা। যদিও অন্য সবার মতো তার বিপ টেস্টের ফল জানায়নি বিসিবি, তবে ম্যাচ নাকি বিপ টেস্টে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সবাই সমান সুযোগ আপনার সবার সামনে হয়েছে। যে নামগুলো ওনারা যে যার নাম তারা নিজেরা দেখে নিয়েছে এবং তারা নিজেরা কাগজটা ড্রপ করেছে, এবং সবার সামনে থেকে আমি ভেরি নিউট্রালি ইম্পার্শিয়ালি আমি এটা কাজটা করেছি। বিসিবির অনুমতি মিললে হয় ড্রয়ের আয়োজন। রাজশাহী বরিশালের সাথে ম্যাচকে পাওয়ার এই লড়াইয়ে ছিল খুলনা আর ঢাকাও। শেষমেশ দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের 2 রিয়াদ সাকিবের সাথে খুলনায় যোগ হন এই তৃতীয় পাণ্ডব। মাশরাফি মুর্তজাকে আমরা পেয়েছি, আমরা খুবই এক্সাইটেড। আই এম শিওর ওনার অনুপ্রেরণায় আমাদের টিম এবং সকল প্লেয়ার আরও ভালো খেলবে এবং টুর্নামেন্ট আমরা ভালো করতে পারবো। প্লে অফ নিশ্চিতকরণের মিশনে ভালো অবস্থানে আছে খুলনা। সেই সাথে মাশরাফির অন্তর্ভুক্তি নিশ্চিত করেই দলের জন্য তা হবে বাড়তি অনুপ্রেরণা। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। 12 ঘন্টা পর মধ্যরাতে বিকল্প লাইনে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত দুটি লাইনের সংস্কার কাজ এখনও চলছে। রোববার সকাল 11টায় হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী ট্রেনের রেল স্টেশনের মাজার গেট এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই জ্বালানি তেল নিতে স্টেশন এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। শ্রীমঙ্গল ও অন্যান্য স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন পথে আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উদ্ধারকারী রেল আসার পরে সচল হয় বিকল্প লাইন। ট্রেন লাইনচ্যুতির ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে 15,41,000 ছাড়ালো করোনা ভাইরাসে প্রাণহানি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7,500 মানুষ। নতুনভাবে শনাক্ত 5,27,000-এর মতো। মোট সংক্রমিত 6,73,70,000-এর কাছাকাছি মানুষ। দিনে 1000-এর বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,89,000 ছুঁই। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 1.5 কোটির বেশি মানুষ। রোববার দ্বিতীয় সর্বোচ্চ 600-র কাছাকাছি মৃত্যু দেখেছে মেক্সিকো ও ইতালি। এছাড়া 3 থেকে 450-র মতো প্রাণহানি দেখল ইরান, ব্রাজিল, ভারত ও রাশিয়া। নতুনভাবে লকডাউন কড়াকড়ি আরোপের পরও ইউরোপের দেশগুলোর ঊর্ধ্বমুখী সংক্রমণ হার। প্রথম কোনো একটি দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করল বাংলাদেশ। রবিবার সকালে ভুটান ও বাংলাদেশ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই হলো। এতে করে কোনো রকম শুল্ক ছাড়াই ভুটানের বাজারে রফতানি করা যাবে বাংলাদেশের 100টি পণ্য। অন্যদিকে বাংলাদেশের বাজারে ঢুকতে পারবে ভুটানের 34 পণ্য। বাংলাদেশ ভুটান সম্পর্কের 50 বছর পূর্তিতে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে। 2 দেশের শুল্কমুক্ত সুবিধা গ্রহণকে সাধুবাদ জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, এই চুক্তি দ্রুত কার্যকর করা হবে। The preferential trade agreement
which both sides have signed today, will contribute to further consolidating the relations between our two countries. The next 50 years will witness sustained development and happiness of citizens of our region. মুক্ত বাণিজ্য চুক্তি নয়, ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সেবা সহ সবকিছু নিয়ে চুক্তি হবে। নাম কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা। দুই দেশের প্রধানমন্ত্রীর আগ্রহের ভিত্তিতেই সেপার প্রথম বৈঠকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক চুক্তি জরুরি। বাংলাদেশের বিশ্ব বাণিজ্যে ভারতের গুরুত্ব দিন দিন বাড়ছে। ইকোনমিক টাইমস বলছে, দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও বাংলাদেশ। 2018-19 অর্থ বছরে ভারত থেকে $921 কোটি পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। বিপরীতে রপ্তানি ছিল মাত্র $104 কোটি পণ্য। সার্টিফিকেশন জটিলতা সহ বেশ কিছু কারণে ভারতে বাড়ছে না কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি। এই পরিস্থিতিতে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেফা নামে চুক্তি করতে চাইছে দুই দেশ। সেপা শুধু আমদানি এবং রপ্তানি পণ্য নয়, সেবাও এবং তারই সাথে ইনভেস্টমেন্ট এবং সেটা রিলেটেড যা কিছু আছে সব কিছু দেখতে হবে। সার্বিকভাবে একটা চুক্তি হবে, যেমন রুলস অফ অরিজিনের কী কী পদ্ধতি হবে বা কোন জিনিসগুলো দেখতে হবে এটা থাকবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বিবেচনা করা হবে কিনা আমরা প্রস্তাব করেছি আমাদের সরকারের কাছে। আমাদের যত জিনিস যায় ভারতে তার মাত্র 21টা স্ট্যান্ডার্ডস ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, কিন্তু যাবে তো ফ্রি ট্রেড হলে তো অনেক জিনিস যাবে সেপা হলে। ভারত এবং বাংলাদেশ এটা জয়েন্টলি স্টাডি হচ্ছে, তো স্টাডি হওয়ার পর ওখানে আসলে আইডেন্টিফাই করা সম্ভব হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা লাভবান হব। ওই বিষয়টা দেখার পরে আমরা সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আমরা এই সেপার প্রস্তুতি নেব। বিশ্লেষকরা বলছেন, আমদানি রপ্তানির সাথে বিনিয়োগের ক্ষেত্রেও ভারত ও চীনের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত করার তাগিদ তাদের। আমাদের সাথে চীন এবং ভারত, এই দুটো দেশের সাথে যদি আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, এমনকি একটা এগ্রিমেন্টও হয়, যেমন আমরা বেল্ট অ্যান্ড রোড যে প্রবেশ করেছি সেটার মধ্যে হোক, ভারতের সাথে আমাদের সাফটা একটা এগ্রিমেন্ট আছে, সেটাকে যদি আমরা ধরে এগোতে পারি তাহলে কিন্তু আমাদের আর তেমন কিছু চিন্তার কিছু নেই এখানে, কারণ আমাদের এই অঞ্চলে এই দুটো দেশই প্রধান। আমরা আমাদের মিটিংয়ের মিনিটস পাঠিয়েছি, যৌথ ওরা কোনো আপত্তি করেনি। তারপরে ওরা আমাদেরকে একটা লাইনস অফ ডিসকাশন যে কী কী বিষয় হবে ওইটার ব্যাপারে আমাদের একটু রিজার্ভেশন থাকলো। তখন আমরা আমাদের কনসালট্যান্ট আমরা নিজেরা এটি করে একটা দাঁড় করালাম। ভারতেরগুলো আছে, আরও কিছু আমরা সাথে যোগ করেছি। তখন আমাদের এই পরিবর্তিত যে আউটলাইন বা এই হবে, এটা আমরা সরকারের কাছে অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রথম মিটিংয়ের এজেন্ডা অনুমোদন পেলেই শিগগির দুই দেশের দুই সংস্থা যৌথভাবে মিটিংয়ে বসবে বলেও জানান বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে ডেনমার্কে লাখ লাখ মিঙ্ক মেরে ফেলার কমে গেছে বেজি সদৃশ প্রাণীর সরবরাহ। যোগান কম থাকায় বেড়েছে মিঙ্কের চামড়ার দাম। সুযোগটি কাজে লাগিয়ে বাজার ধরতে চেষ্টা করছে চীনের খামারিরা। তাদের লক্ষ্য মিঙ্ক উৎপাদনে 1 নম্বর হওয়া। কদিন আগেও বেজি সদৃশ প্রাণী মিঙ্ক প্রজননে শীর্ষ দেশ ছিল ডেনমার্ক, কিন্তু মহামারী আতঙ্ক পাল্টে দিয়েছে সবকিছু। খামার থেকে করোনা সংক্রমণের পর মেরে ফেলা হয়েছে প্রায় 1.5 কোটি মিঙ্ক। ডেনমার্ক ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কয়েকটি দেশে হয়েছে মিঙ্ক নিধন। কিন্তু কারো সর্বনাশ, কারো পৌষ মাস বোধহয় একেই বলে। পশ্চিমে যখন নির্বিচারে মিঙ্ক নিধন চলছে, তখন সুযোগ নিচ্ছেন চীনের খামারিরা। এতদিন মিঙ্ক উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা চীন চাচ্ছে আন্তর্জাতিক বাজারের নিয়ন্ত্রণ নিতে। সরবরাহ চেইনের কেন্দ্র ডেনমার্ক। এটা বাধাগ্রস্ত হলে পুরো সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। চীনের কৃষকদের এই শিল্পে ফিরে আসার এটাই সুযোগ। মিঙ্ক প্রজনন বন্ধ করে দিয়েছিলেন এমন অনেকেই শুরু করেছেন আবার। প্রাথমিকভাবে হয়তো লাভের দেখা পাবো না, তবে দাম যেভাবে বাড়ছে তাতে এই খাতে যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে। মিঙ্কের পশম আর চামড়া ব্যবহৃত হয় দামি পোশাক ও জুতোয়। এছাড়া চীন হংকংয়ে বেশ জনপ্রিয় পশম থেকে তৈরি চোখের কৃত্রিম আইল্যাশ।
চীনের প্রায় 8,000 খামারে মিঙ্কের সংখ্যা 50 লাখের বেশি। আপাতত বিপুল সম্ভাবনা দেখলেও চাপা আতঙ্ক আছে অনেক চীনা ব্যবসায়ীর। যদি ডেনমার্কের মতো পরিস্থিতি তৈরি হয় তবে কি হবে? এই খাতে বিনিয়োগে এখন অনেক ঝুঁকিও আছে। ডেনমার্কে যা হয়েছে তা এখানে হলে কি হবে কল্পনাও করা যাচ্ছে না। ইউরোপে খামার বন্ধ হলেই এখানে প্রজনন বাড়ানোর সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত হবে না, কারণ এই শিল্পের কোনো ভবিষ্যৎ নেই। আর তাছাড়া বন্য প্রাণীদের কৃত্রিম প্রতিকূল পরিবেশে থাকতে বাধ্য করা হলে তারা এমনিতেই অসুস্থ হয়ে পড়ে, আর দলে দলে অসুস্থ হলে স্বাভাবিকভাবেই মহামারী পরিস্থিতি তৈরি হয়। প্রাণী অধিকার সংগঠনগুলো বরাবরই বন্যপ্রাণী মিঙ্কের বাণিজ্যিক উদ্দেশ্যে প্রজননের বিরোধী। তাদের দাবি প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি বাড়ে মানুষের মাঝে রোগ সংক্রমণের ঝুঁকি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদের আপডেট। আর একবার সকালের বাংলাদেশের মূল সেটে ফিরে যেতে চাই। শাওন, স্বাভাবিকভাবেই যে সংবাদগুলো আসলে আমরা জানতে পেরেছি এর মধ্যে গুরুত্ব যে বিষয়টি পাচ্ছে সেটা হচ্ছে করোনা পরিস্থিতি বিষয়। তবে সবকিছু থেকে যদি একটু বেরিয়ে আসতে যদি একটু দম নিতে চাই, তবে ম্যাচকে আমার মাঠে দেখা যাবে, এটা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্য একটা অন্যরকম ভালো লাগা। জেমকন খুলনার হয়ে ম্যাচ খেলবে এবং 9 তারিখ মঙ্গলবার, যদি ভুল না করি, মঙ্গলবার তাকে আবার মাঠে আমরা দেখতে পাবো। 9 মাস পর একটা লম্বা সময় গ্যাপ দিয়ে ম্যাচ আবার মাঠে ফিরছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক আনন্দের একটি সংবাদ। আমরা দর্শকদের সঙ্গে আরো অনেক বেশি আলাপ করতে পারবো, তবে তার আগে আমাদের কিন্তু ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সকালের বাংলাদেশ থেকে আমরা এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহাস জুবাইর সাথেই আছি এবং সঙ্গে আছি শাওন দত্ত। জুবাইর, শীতকালের এই যে একটা আমেজ, এটা কিন্তু সবাই ইতিমধ্যে পেয়ে গেছে। আজকে যখন বাসা থেকে আসছি, মানে এতটা কুয়াশা, আপনি হাসছেন কেন? না, হ্যাঁ, কুয়াশার কথাই বলছিলাম, শীতকালের আমেজের কথা বলছিলাম। শীতকালের সবচেয়ে বড় আনন্দের পাওয়াটা হচ্ছে আমাদের জন্য যে আমরা সকালবেলা যারা আমরা বাড়ি ছেড়ে বেরোচ্ছি, ঢাকার একটা অন্যরকম রূপ দেখা যায়। ঢাকার এত স্নিগ্ধতা সকাল ছাড়া কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল, কারণ যতই দিন বাড়ে কোলাহল ততই বাড়তে থাকে, ব্যস্ততা বা যান্ত্রিকতা, ঢাকার কথা বলছি, ততই বাড়ে। সেক্ষেত্রে দিনের শেষ ভাগের দিকে হয়তো যে কুয়াশা আর ধোঁয়া মিলেমিশে একাকার হয়ে যায়, কিন্তু দিনের শুরুটাই কিন্তু এই যে কুয়াশার যে দেখা মেলাটা, মানিক মিয়া অ্যাভিনিউ কিংবা আমরা যদি সড়ক মহাসড়কগুলো বলি, যে বড় রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যখন সোডিয়াম বাতির নিচে আমাদের গাড়িগুলো ছুটে চলে, একটা অন্যরকম ভালো লাগার তৈরি হয় সাত সকালবেলায়, তখনই কিন্তু মন ভালো হয়ে যায়। অনেক সময় কিন্তু ড্রাইভার সাহেবরা আবার পথও খুঁজে পায় না। যাই হোক, সেই কথা আমরা পরে বলি। এই প্রসঙ্গে একটু বলতে চাই, এই মুহূর্তে যারা আমাদের চালক ভাইরা দেখছেন, দূরপাল্লার গাড়ি যারা হয়তো চালাতে শুরু করবেন কিছুক্ষণের মধ্যে, একটু সচেতন থাকবেন, কারণ পথে যে কুয়াশা রয়েছে সেই কুয়াশার মধ্যে কিন্তু দেখতে আমাদের সবারই কিছুটা বেগ পেতে হয়। গতি নিয়ন্ত্রিত রাখবেন, আপনার যে যানটি আপনি চালাচ্ছেন সেই যানের সবকিছু ঠিক আছে কিনা, অন্তত পক্ষে ব্রেকটা এবং হেডলাইটটা ঠিক আছে কিনা, এটা একটু খেয়াল রেখে তারপরেই যানটি স্টার্ট দিয়ে গন্তব্যে যাবেন। নিশ্চয়ই। এই শীতের সকালের কথা বলতে যে প্রসঙ্গগুলো মনে আসে, সবার কিন্তু পছন্দের বেশ কিছু খাবার থাকে। প্রকৃতিগত যে খাবারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু খেজুরের রস অনেক বড় একটি বিষয়। সেই বিষয়কে একটি প্রতিবেদন আমার কাছে আছে। দর্শক, শীতকালীন খাদ্য তালিকায় প্রথমেই আসে খেজুরের রস। কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা যেন খেজুরের রস ছাড়া জমেই না। শীত এবং খেজুরের রস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলা অগ্রহায়ণ মাস থেকে সাধারণত এই রস সংগ্রহ শুরু হয় এবং চলে ফাল্গুন মাস পর্যন্ত। তবে পৌষ এবং মাঘ মাসে সবচেয়ে বেশি খেজুরের রস পাওয়া যায়।
শীতকালে এই একটা আমেজ যেটা শাওন আপনাদের দেখিয়ে দিল, আপনারা অনেকেই এর সাথে পরিচিত। তবে বাস্তবতা হচ্ছে নগর জীবনে আমাদের নতুন প্রজন্মের অনেকেই কিন্তু জানেন এই যে খেজুরের গুড়, এরকম অর্ধগোলাকৃতির যেই খেজুরের গুড় বাজারে পাওয়া যায় বা কিনে বাড়ি আনে, তা আসলে কি করে প্রস্তুত হয়। এই প্রস্তুত প্রণালীর একটা বিশাল অংশ জুড়ে কিন্তু রয়েছে খেজুরের রস, যা আমরা হয়তো আমাদের ছবিগুলোতে দেখছিলাম, যেখানে চাষিরা জাল দিচ্ছেন, জাল দিয়ে প্রস্তুত করবার চেষ্টা করছেন। তাই এই রসের খোঁজ এই মুহূর্তে আপনাদের একটু জানাতে চাই। সরাসরি চলে যাব রাজশাহীতে, যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রানা, শুভ সকাল। শুভ সকাল রানা। শুভ সকাল শাওন, শুভ সকাল জুবায়ের। আমি রয়েছি রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে। আর এখন তো আসলে শীত, হাড় হিম ঠান্ডা এবং সেই সাথে যে কুয়াশার দাপট সেটি কিন্তু রয়েছে, এবং এই কুয়াশা এবং শীতের সাথে যেটি সবচেয়ে বেশি সমার্থক সেটি কিন্তু খেজুরের রস এবং খেজুরের গুড়। তো এই খেজুরের রস সংগ্রহের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে এবং সে একটি সামষ্টিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনি যেমনটি বলছিলেন যে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি হয়, আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করব। আর এই যে খেজুরের রসের প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয় হেমন্তকালে, অর্থাৎ হেমন্ত এলে যখন হিমেল হাওয়া বইতে শুরু করে তখন আসলে শুরু হয় খেজুর গাছ কাটা। আসলে এই গাছ কাটা বলতে বোঝানো হয় যে একে অনেকেই বলেন যে গাছ ঝোড়া, অর্থাৎ এক বছরের মরা এবং আধমরা যেসব পাতা থাকে সেটি আসলে কেটে ফেলা হয় এবং ময়লা পরিষ্কার করা হয় এবং পরিপাটি করে তোলা হয়। আসলে সেই কাটার পর আসলে যেটি হয় কয়েকদিন সেই গাছটাকে চাষা হয়, অর্থাৎ উপরের যে অংশটি থাকে সেই অংশটি ফেলে দেওয়া হয় এবং সেই চাষার এক পর্যায়ে তার মাঝখানে আসলে নলি বসিয়ে দেওয়া হয় এবং সেই নলি বসিয়ে রাখার পর যখন গাছটি শুকিয়ে যায়, অর্থাৎ রস ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করে, সেখানে আসলে ভাড় বাঁধতে হয় এবং ভাড় যখন আসলে বাঁধে সেই ভাড়টিকে আসলে আগুন দিয়ে তারা সেঁকে নেন এবং জীবাণুমুক্ত করে নেন। এবং আমরা কথা বলেছিলাম এখানে যারা এই রস সংগ্রহ করেন তাদেরকে আসলে গাছি বলা হয়। তো গাছিরা যেটি আমাদেরকে বলছেন, আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছে এখানে বেশ কিছু বড় গাছ রয়েছে, আসলে যেসব বুড়ি গাছ রয়েছে সেটির রস কম হয় কিন্তু সেই রসগুলো খুবই বেশি মিষ্টি হয় এবং চারা গাছে অথবা খুব তেজি যে গাছ তার রস বেশি হয় কিন্তু সেই রসে আসলে জলীয় অংশ খুব বেশি থাকে, যার কারণে আসলে সেই রস খুব বেশি মিষ্ট হয় না। এবং এই যে রস সংগ্রহ প্রক্রিয়ার সাথে কিন্তু রসের তারতম্য রয়েছে। প্রথম দিন যে রসটি সংগ্রহ করা হয় তাকে আসলে নলেন রস বলে এবং দ্বিতীয় দিন যে রসটি সংগ্রহ করা হয় ওই রসটিকে বলা হয় আসলে দোকাটের রস বা ঝাড়া। তৃতীয় দিনের রস হলো হচ্ছে নিম ঝরা এবং চতুর্থ দিনের রস হলো উলা। প্রথম দিন 2 দিনের যে রস সেটি আসলে সরাসরি খাওয়া যায় এবং মিষ্টি থাকে, কিন্তু 3 দিন বা 4 দিনের যে রস সেই রসটি আসলে খুব বেশি মিষ্টি থাকে না। আবার এই যে প্রথম যে 4 দিন রস সংগ্রহ করা হয় এর মাঝখানে কিছুদিন আবার জিরান দেওয়া হয়, অর্থাৎ কয়েকদিন ওই গাছটিকে বিশ্রাম দেওয়া হয়, তারপরে আবারও ভাড় বাঁধা হয়। এবং এই যে রস সংগ্রহ করা হয় এই রস সংগ্রহের পরে আসলে নিয়ে যাওয়া হয় চুলার কাছে এবং সেখানে টিনের যে বড় পাত্র রয়েছে সেখানে রস ঢালা হয় এবং জাল দিয়ে আসলে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। এবং এই যে রস জাল দিয়া এটি কিন্তু একটি অভিজ্ঞতার ব্যাপার। আসলে সবাই জাল দিতে পারেন, গুড় তৈরি করতে পারেন, কিন্তু আসলে কে ভালো করে গুড়টি তৈরি করতে পারবেন সেটির জন্য আসলে অভিজ্ঞতা লাগে বা পাকা হাত লাগে। রস জালের সাথে আসলে ঘনত্বের ভারসাম্য রাখার যে প্রক্রিয়া সেটিকে আসলে বীজ মারা বলে এবং এর পরেই আসলে পাটালি তৈরি করা হয়। এবং আমরা যেটি বলি যে গুড়ে বালি এরকম একটা বাগধারার সাথে আমরা পরিচিত, সেটি কিন্তু এই রাজশাহী অঞ্চলেও একটি রূঢ় বাস্তবতা। কারণ হচ্ছে যে এই গুড়ের সাথেও কিন্তু ভেজালের কারসাজি চলে। অনেকেই এই গুড়ের সাথে হাইড্রোজ সহ বিভিন্ন উপকরণ মেশান, তবে সেটি যাতে না হয় সে কারণে কাজ করছেন স্থানীয় জেলা প্রশাসন। আর জুবের, আমি আপনাকে অল্প করে জানিয়ে রাখি যে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে যে শীত মৌসুমে 60 কোটি টাকার বাণিজ্য হয় এবং 8,000 টন গুড় উৎপাদন হয় এবং এখানে খেজুর গাছ রয়েছে প্রায় 8 লাখ। তার মধ্যে সবচেয়ে বেশি খেজুর গাছ রয়েছে চারঘাট উপজেলায়, সেটি প্রায় 4 লাখ, বাঘায় 3 লাখ, পুঠিয়া উপজেলায় 1 লাখ। এবং এখানে রবি ও বৃহস্পতিবার সবচেয়ে বড় গুড়ের হাট বসে মৌসুমের একেবারে শুরুতে, অর্থাৎ প্রথম দিকে 100 টাকা পর্যন্ত সেই গুড় বিক্রি হয় এবং এখন যেটি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। আর জুবাইর, একটু বলে রাখি যে আসলে আমরা এই গুড়টি সকালে কেন খাবো। এই গুড়টি খাবো এই কারণেই যে গুড় হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত এবং এটি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে এবং সেটি ধরে রাখে এবং এই গুড়ে রয়েছে আয়রন
আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, জিঙ্ক, ভিটামিন বি এবং সি। এবং এই গুড় আসলে জ্বর প্রতিরোধী এবং যেটি এই গুড় কিন্তু যে চিনির বিকল্প সেটি, এবং বলা চলে যে এতে আসলে কোনো ফ্যাট নেই, অ্যান্টি ফ্যাট। এই কারণে আমরা কিন্তু চিনির বিকল্প হিসেবে এই গুড়টি খেতে পারি। জুবায়ের, মানে এত কিছু করতে পারি বলে দেওয়ার পরে তো যে কাজটা করতে হবে রানার, সেটা হচ্ছে ওখান থেকে প্যাকেট করে আমাদের পাঠিয়ে দিতে হবে। এই কাজটুকু রানার করে ফেলতে হবে। তবে রানাকে অসংখ্য ধন্যবাদ। নতুন প্রজন্মের যাদের কথা বলছিলাম, আপনার বাড়ির শিশু সন্তানটিও হয়তো খেজুরের রস বিষয়টি নাম শুনেছে, হয়তো বা আপনারা যদি খুব শৌখিন হন কিংবা খুব আমোদপ্রবণ হন বা ঘুরতে পছন্দ করেন, ঐতিহ্য পছন্দ করেন, হয়তো তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই কিন্তু জানেন না খেজুরের গুড় কী করে তৈরি হয়। অনেকেই জানেন না খেজুর গাছে এই যে গাছে উঠে গাছটাকে যখন কাটেন ঠিক কোন মাসে কাটেন, রসটা কখন থেকে সংগ্রহ করতে শুরু করেন, রসের কতটুকু অংশ রাখেন, কতটুকু অংশ ফেলে দেন। এবং এই রস নিয়ে আপনাদের শৈশবের অনেকের সাথে অনেক গল্প পরিচিত। এবং রানা কিন্তু আজকে রসের আদ্যপান্ত মোটামুটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। একদম। জুবাইর, আমাদের কিন্তু আবারও একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, সকালের বাংলাদেশ থেকে আমরা আরও একবার বিরতি নিয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার শুভ সকাল। আমি শাওন, সঙ্গে আছি আপনাদের যথারীতি জুবাইরও আছে আপনাদের সঙ্গে। আমাদের কাছে এই মুহূর্তে জাতীয় দৈনিকগুলো আছে, হ্যাঁ জাতীয় দৈনিকগুলো আছে। জাতীয় দৈনিকগুলো থেকে আপনাদের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় যুগান্তরের মূল শিরোনাম পড়ব, যেখানে সচিত্র একটি প্রতিবেদন, তার নিচে লাল কালিতে বড় করে লেখা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ অব্যাহত, গ্রেফতার 4, জড়িত কাউকেই ছাড় নয়। সেই সাথে সক্ষমতায় ভারতকে ছাড়ালো বাংলাদেশ, GSCI 2020। ঢাকা থিম্পু বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, ভুটান আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে, উভয় দেশের সম্পর্ক আরও সুসংহত হবে, থিম্পু চাইলে চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দর ব্যবহার করতে পারবে। সেই সাথে টাওয়ার কোম্পানির 300 কোটি টাকার শেয়ার আত্মসাৎ, নির্বিকার BTRC ও RGSC। ফাইজারের টিকা নেবেন রানী এলিজাবেথ, কয়েকটি জেলায় পাক বাহিনীর পরাজয়ের খবর, বিজয়ের 49 বছর, 21 লাখ টাকা জরিমানা, গোল্ডেন মনিরের জমজম টাওয়ারের অবৈধ অংশ উচ্ছেদ, মেহেদির ফাঁদে বহু পরিবার নিঃস্ব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতি প্রতারণা। শেষ পাতায় চলে যেতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লালকালিতে এখানে শিরোনাম হয়েছে প্রতিবাদ করলেই কুপিয়ে রক্তাক্ত, পল্লবীতে ভয়ঙ্কর সুমন বাহিনী, মাদক ব্যবসা ও জুয়া খেলা সহ নানা উপকর্ম বাহিনীতে আছে নারী সদস্য। সুমন এবং রনির ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে আছে সমকালের শুরুতেই যেটি দেখতে পাচ্ছি, অনিয়মে সড়কে ঝরছে প্রাণ, নভেম্বরে মৃত্যু 486, দিনে গড় প্রাণহানি 16। আরেকটি আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল দেশ। আছে ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্যে চুক্তি সই, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলছেন শেখ হাসিনা, বাংলাদেশ সবসময় ভুটানের হৃদয়ের কাছাকাছি, এটি বলেছেন লোটে শরিং। করোনার যে খবরটা রয়েছে, করোনায় আরও 31 জনের মৃত্যু, শনাক্ত 1666। আরেকটি আছে মৌলবাদের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলাদেশে, এবং বড়দিনের আগেই অক্সফোর্ডের টিকার অনুমোদন। জুবাইর, ধন্যবাদ শাওনকে। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে আছে। ডেইলি স্টারের প্রথম পাতা থেকে মূল শিরোনাম পড়ছি, যেখানে পদ্মা ব্রিজ প্রসঙ্গটি স্থান পেয়েছে। প্ল্যান টু অপারেট ইলেকট্রিক ট্রেনস পদ্মা ব্রিজ রেল রাউট, ঢাকা মাওয়া যশোর লাইন to have provision for electric train. It will require up to 525 million taka, 4,454 crore in additional cost. Electric train will reduce operational maintenance cost. সেই সাথে Prime Minister for stronger cooperation, mediating COVID impact. সেই সাথে government warns of tough action, anti-sculpture campaign, ruling party activists stage nationwide demonstration. People aged 20 to 40 are super spreaded. COVID-19 pandemic, experts say 79% of the dead were more than 50 years old. Editor publisher of the local daily sued under DSA. Sylhet City Councillor files the case for defamation. শেষ পাতায় চলে যেতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। 30,000 government websites go offline, power supply failure. সেই সাথে PCJS member shot dead in Rangamati, Haji Selim's unauthorized structures torn down. এই ছিল আমার কাছে। শাওন, আচ্ছা, আমি একটু দৈনিক জনকণ্ঠের হেডলাইনগুলো বলে দিতে চাই। করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার প্রতি প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ প্রয়াস চাই।
ভুটানে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ। আচ্ছা, আরেকটি আছে, মাদ্রাসার 2 ছাত্র 2 শিক্ষক গ্রেপ্তার। ফুল খেলবার দিন নয়, অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে উত্তাল সারা দেশ, অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি। শেষের পাতায় একটু যেতে চাই, শেষের পাতায় আছে, শীতের শুরুর আগেই কুয়াশার আদর মাখা চাদর, হিম হিম। আরেকটি আছে, বঙ্গবন্ধুর অবদানের কারণে মানুষ ভালো আছে। ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা, বলেছেন মন্ত্রী তাজুল। অসংখ্য ধন্যবাদ। দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি সংখ্যা আমার হাতে আছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, দুঃখিত, ব্যাংকস টু স্ট্রাগল আন্ডার হেভিয়ার এনপিএল বার্ডেন, কোভিড টাইম পলিসি সাপোর্ট, অ্যানালিস্ট কল ফর স্ট্রেস টেস্ট রিস্ক assessment. Prime Minister for temporary use of different port, first ever PTA signed with Bhutan. VAT rule unclear, bank account freezing. Bangabandhu statue, police named 2 vandals. Death infection rates both drop, COVID-19 10 Sunday, December 6, 2020. Big companies in queue to go public. BSEC hints at more tax benefits for listed cause in next budget. শেষ কথায় চলে যেতে চাই অন্য প্রসঙ্গের সাথে। Deferred payment put RNG makers in a box. Coal fire power project behind schedule. Probe report on Bangladesh Bank Reserve haste case Jan 13. Britain to start vaccination from tomorrow. Global cases near 67 million cases in US, top 1 million in first 5 days of December. Pfizer seeks emergency approval in India. এই ছিল। আচ্ছা, আমরা খবরগুলো দর্শকদেরকে জানিয়ে দিলাম যে পত্রিকাগুলো কোন কোন শিরোনামগুলো করেছে। দর্শক, এবার আপনাদের দেশের কিছু আয়োজনের খবর জানিয়ে দেব। আজ সন্ধ্যা 6টায় ঢাকার EMK সেন্টারে প্রোগ্রামিং বিষয়ে একটি বুট ক্যাম্প আয়োজন করা হয়েছে। EMK মেকার ল্যাবের আয়োজনে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এই বুট ক্যাম্প। USAID-এর সহযোগিতায় বাংলাদেশ ডিবেট ফেডারেশন আয়োজন করেছে দাও সারা তোলো আওয়াজ নামের একটি বিতর্ক প্রতিযোগিতা। 2020 সালের 2020 আয়োজন করা হয়েছে মূলত গৃহবন্দী থেকে আমাদের সবারই মানসিক স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে, তাই এইবারের এই আয়োজন। গ্রিন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে চলছে 3 দিনব্যাপী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল আয়োজন। তরুণদের প্রযুক্তি পেশায় আগ্রহী করে তুলতে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদের শিল্পকর্ম ও নান্দনিক ভাবনা নিয়ে গ্যালারি কায়াতে চলছে জামাল 2020 নামে একটি সোলো আর্ট এক্সিবিশন। বর্তমান সময়ের মানবিকতা ও দর্শনের প্রশ্নের উপর নির্ভর করে আঁকা বিভিন্ন ছবি এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে, যা চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। প্রযুক্তি দুনিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তন ইতিবাচক এবং চোখ ধাঁধানো হয়। আর সেই প্রেক্ষিতে আজ সন্ধ্যা 6টা থেকে গুগল ডেভেলপার গ্রুপের আয়োজনে ঢাকায় ডেভেলপমেন্ট ফেস্ট আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবে আজ দিনে কিন্তু অনেকগুলো আয়োজন রয়েছে। এই 5-6টি আয়োজনে কিন্তু দেশ সীমাবদ্ধ না, দেশে কিন্তু নব্য স্বাভাবিকতা যেটাকে আমরা বলি, নিউ নর্মাল, নিউ নর্মালে অনেক নিউ নর্মাল প্যাটার্নের ইভেন্টের আয়োজন থাকছে। আপনারা চাইলেই কিন্তু জয়েন করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক, সেই খবরগুলো আমরা জানিয়ে দিলাম। আপনাদের সুযোগ এবং সুবিধা মতো নিশ্চয়ই আপনারা সেখানে জয়েন করবেন। তবে আমরা আরও একবার এই আয়োজন থেকে বিরতি নিতে চাই। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, নিশ্চয়ই সকালের বাংলাদেশের সঙ্গেই থাকবেন আপনারা। দর্শক, বিরতির পর আরও একবার শুভ সকাল। সকালের বাংলাদেশে যারাই আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাওন দত্ত আপনাদের সঙ্গে আছি। আমি এই মুহূর্তে চলে যেতে চাই ওয়েদার আপডেট জানতে সহকর্মী জুবায়েরের কাছে। অসংখ্য ধন্যবাদ শাওন। যে বিষয়টি আসলে বলছিল ওয়েদারের আপডেট, সেই ওয়েদারের আপডেটগুলো জানতে গিয়ে যে বিষয়টি করতে হবে যে আমাদের বুঝতে হবে যে একটা লঘুচাপের কথা কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছিলাম, সেই লঘুচাপের অবস্থানটা এখন কোন দিকে সেটা আমাদের জানতে হবে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। তার মানে এদিক ওদিক যাচ্ছে না, এটি আরও ঘনীভূত হতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলতে পারে, তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবার একটা সম্ভাবনা রয়েছে। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আজ কিন্তু আমরা গতকাল কিন্তু আমরা দেখতে পেয়েছি টেকনাফে, যা ছিল
10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, যা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আপনাদের একটু জানাতে চাই, আগামীকাল সূর্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে 6:29 এবং আজ সূর্য অস্ত যাবে 5:11। বিভাগীয় শহরগুলোর দিকে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27.8, সর্বনিম্ন 18.4। পরবর্তী বিভাগ চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 29.2, সর্বনিম্ন তাপমাত্রা 17.5। তার পরবর্তী বিভাগ রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 26.4 এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস থাকবার একটা সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে যদি আমরা চোখ রাখি দেখব সর্বোচ্চ তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস থাকবার একটা সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিকে চোখ রাখলে দেখব সর্বোচ্চ 26.2 এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আজ অনুভূত হতে পারে। তবে অনুভূত হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি বলা অবশ্যই উচিত যে রিয়েল ফিলের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি হ্রাস এবং সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3 থেকে 4 ডিগ্রি বেশি অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা খুলনার দিকে যদি চোখ রাখি 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের একটা পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 29.2, সর্বনিম্ন 15.6। তার পরবর্তী এবং শেষ বিভাগ আমার কাছে রয়েছে সিলেট, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি শুধু সিলেটের কথাই বলি, 26.9 বা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, এই দুইয়ের মধ্যে যেই 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন তা শুধুমাত্র একটি সংখ্যা মনে হলো, বাস্তবিকভাবে রিয়েল ফিল যখন আপনি দেখবেন এটা কিন্তু অনেক কমে আসবে। তাই দিনের শেষ ভাগটায় কিন্তু ঠান্ডা অনুভূত হবে, ভোর রাতের দিকে ঠান্ডা স্বাভাবিকভাবে এখন অনুভূত হচ্ছে এবং শেষ রাতের দিকে কিন্তু কুয়াশা পড়বার যে সম্ভাবনার কথা আমরা বলেছি, সেই সম্ভাবনা বাস্তবিকভাবে আপনাদের সাথে দেখা দেবে। এবং সবচেয়ে বড় যে বিষয়, সন্ধ্যা থেকে কিন্তু শুরু করে একটু একটু করে কুয়াশা পড়তে থাকবে। তাই এই সময় অনেকে আছেন যারা সন্ধ্যা করে বাড়ি ফিরেন বা সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোন, বা অনেকে আছেন যারা এই সময়টা, শীতের সময়টা হয়তো ব্যাডমিন্টন খেলছেন, একটু মাথায় রাখবেন মাথায় নতুন কুয়াশাটা পড়ছে, যদি নতুন কুয়াশাটা পড়ে এবং এমনিতে একটা মহামারীর সময় আমরা অতিবাহিত করছি, সব কিছু মিলিয়ে শরীরটা না খারাপ করে। শাওন। জুবাইর, অনেক ধন্যবাদ আপনাকে। জুবাইর চমৎকার করে ওয়েদার আপডেটটুকু জানিয়ে দিল আমাদেরকে। দর্শক, যাচ্ছি একটি প্রতিবেদনে, তরুণরাই আগামীর বাংলাদেশ। এই তরুণরা যদি ফিট থাকে তাহলে ঠিক থাকবে বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক পথে রাখতেই সারা দেশে ব্যায়াম চর্চা ছড়িয়ে দিতে চান একসময়ের রাজনীতিবিদ সোহেল তাজ। বাংলাদেশের তরুণ সমাজ এবং সার্বিকভাবে জনগোষ্ঠী একটা বিশাল বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ভবিষ্যতে। সেটা আমি লক্ষ্য করেছিলাম আমার রাজনৈতিক ক্যারিয়ার থেকে, ঠিক আছে, আমার গ্রাসরুটসে কাজ করতে হয়েছে। অনেক সময় অনেক তরুণদের সাথে দেখা হতো, পরবর্তীতে ওই এলাকায় গেলে আমি যখন জিজ্ঞেস করতাম আচ্ছা কামাল কোথায়, তখন এরকমও জবাব পেয়েছি যে ও তো স্ট্রোক করেছে। তো আমি খুব আশ্চর্য হয়ে যেতাম যে 35-40 বছরের যুবকরা কি করে এরকম ধরনের রোগগুলোতে আক্রান্ত হতে পারে। তারপরে আরও অভিজ্ঞতায় দেখেছি যে নানা ধরনের তরুণ সমাজ মাদক বা অন্যান্য বদভ্যাসের সাথে জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই অভিজ্ঞতাগুলো আমার সাথে রয়ে গিয়েছিল। তো আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ভবিষ্যতে যাই করব সেটা যেন পজিটিভ কিছু হয়, মানুষকে যাতে কিছু দিতে পারি। তো আমার ব্যক্তিগত জীবনে আমি সবসময় ফিটনেস করেছি, হ্যাঁ, সেটার কারণ আছে। ছোটবেলায় একটু মোটা ছিলাম, মোটা হওয়ার কারণে আমাকে অনেকে টিটকারি খোঁচা দিত। তো সেই জেদ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজের জীবন নিজে পাল্টাবো, এবং সেই জেদ থেকে আমি সারা জীবন মোটামুটি একটা ফিটনেস বা সুস্বাস্থ্য মেনটেন করার জন্য জীবনধারা বা লাইফস্টাইল আমি মেনটেন করেছি। বাংলাদেশে বর্তমানে সকল মৃত্যুবরণ যেটা ঘটছে বছরে, তার 60% অর্থাৎ 9 লক্ষ মানুষ অসংক্রামক ব্যাধি বা রোগে মারা যাচ্ছে। তার মানে এটাকে বলে প্রিভেন্টেবল ডিজিজ, মানে প্রতিরোধযোগ্য রোগ ব্যাধি, যেমন টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, 20 ধরনের ক্যান্সার, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ। এই সকল ডিজিজগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য। কিভাবে প্রতিরোধযোগ্য? যদি আমরা কিছু স্বাস্থ্যকর হেলথি লাইফস্টাইল যদি আমরা গ্রহণ করি আমাদের জীবনে, এবং এইটা গ্রহণ করা কিন্তু অত কঠিন কিছু না। তো সেই জন্যই আমি এই ফিটনেস এবং লাইফস্টাইলটা বেছে নিয়েছি, যাতে করে বিশেষ করে যে কোনো কারণেই হোক তরুণ সমাজ আমাকে খুব পছন্দ করে, আমি জানি না কেন। তা আমি ভাবলাম যে আমার যে পরিচিতিটা আছে
আমি এই পরিচিতিটাকে যদি ব্যবহার করে কিছু পজিটিভ দিতে পারি, সেটা সবার জন্য উপকার হবে এবং সর্বক্ষেত্রে আমি স্যাটিসফ্যাকশন পাবো। কারণ আমি মনে করি একজনকেও যদি পজিটিভ আমি একটা হেল্প করতে পারি, সেটা আমার জন্য একটা বিরাট স্যাটিসফ্যাকশন। দুষ্ট মস্তিষ্ক, বাহ, এটা কিন্তু চমৎকার একটা বিষয় দেখলাম। মানে চেষ্টা করলে কি না হয়, নিজেকে এত বড় ট্রান্সফরমেশনের কথা তিনি বললেন না, এবং স্বাভাবিকভাবে আমরা রাজনীতিবিদদের কেমন দেখে অভ্যস্ত, ঠিক সেই জায়গা থেকে সরে এসে একটা ডিফারেন্ট টাইপ বা ডিফারেন্ট আইডেন্টিটি কিন্তু নিজের গড়েছেন। সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। কারণ আমরা অনেকেই যারা আছে, এই যে যেমন বললো নন কমিউনিকেবল ডিজিজের কথা বললো, টাইপ 2 ডায়াবেটিসের কথা বললো, ডায়াবেটিসের কথা বললো, এরকম স্বাভাবিকভাবে আমরা অনেক ধরনের শারীরিক অস্বস্তিতে কিন্তু শাওন ভুগি শুধুমাত্র একটু অসচেতন জীবনাচরণের জন্য। যেমন খাবার সময় নিয়ন্ত্রণ করছি না, কি খাচ্ছি ক্যালোরির হিসাব করছি না, হাঁটছি না, খেয়ে শুয়ে পড়ছি, কিংবা খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি জীবন চর্চায় কোনো পরিবর্তন আনছি না, স্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছি। আচ্ছা, ওই যে একটা বিষয় ছিল না এতদিন সাহিত্যে, কিন্তু যে বিষয়গুলো বারবার আসছে যে মানুষ তার বয়স বাড়ে হচ্ছে, মনের বয়স বাড়ে, শরীরের বয়স বাড়ে, মনের বয়স বাড়ে না যদি সে চায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই, যে আপনি যদি সচেতন হন, সুইট 16, আচ্ছা আপনি যদি চান তার মানে আপনি আপনার বয়সটাও ধরে রাখতে পারবেন মনের সাথে। 16 থেকে নিচের দিকে নেবেন না, তাতে করে একটু অন্যরকম ঝুট ঝামেলা হয়ে যাবে। 16 পর্যন্ত থাকা ভালো। যে হোক, দিনের শুরুতে আপনাদেরকে এই অনুপ্রেরণা দেবার একটাই কারণ ছিল, এই যে এনার্জাইজড হওয়া, এই যে এনার্জাইজ করা নিজেকে। আপনি যখন শরীরচর্চার মধ্যে, একটা নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস বহুলাংশে বৃদ্ধি পাবে। আপনার এমন অনেক কিছুই সম্ভব মনে হবে যে একটা সময় আপনার কাছে মনে হতে শুরু করেছিল যে আপনি হয়তো আর পারবেন না। এবং স্বাভাবিকভাবেই নিজেকে, নিজের জীবনের হাল ছেড়ে দিয়ে যদি মনে করি যে না আমার বয়স বেড়ে গেছে, এখন আর ঘুরে দাঁড়ানো সম্ভব না, তবে আমরা যেই উপস্থাপনাটি দেখলাম শাওন, এটা নিশ্চয়ই দর্শকদের মনে একটা অন্যরকম নিশ্চয়ই আশা জাগাবে। এই পজিটিভ দিকটি যেন আপনার সঙ্গে বিরাজমান থাকে, সারা দিনটাই যেন আপনার ইতিবাচকভাবে কেটে যায়, সেই চমৎকার একটা দিন কাটাবেন। চমৎকার একটা দিন কাটান আপনারা। সবাইকে আবারও শুভ সকাল।